যত সময় এগোচ্ছে তত নিজেদের ঘর গোছানো শুরু করছে প্রতিটি রাজনৈতিক দল এবং সেই ঘর গোছানোর জন্য বিভিন্ন রকম বৈঠক, বিভিন্ন রকমভাবে প্রচার। যেমন সাংগঠনিক বৈঠকের কথা যদি বলতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 16ই ফেব্রুয়ারি সাংগঠনিক বৈঠক করবেন। কারা থাকবেন এই বৈঠকে? এই বৈঠকে সাংগঠনিক কোন বার্তা দেওয়া হবে কি জানতে পারছি আমরা। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো, এখন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলাগুলিকে ধরে তার যে বৈঠক তা ইতিমধ্যেই শুরু করেছেন এবং সেই বৈঠকের বেশ কয়েকটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও হাজির ছিলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্বে রয়েছেন, ফলে সাংগঠনিক দিক দেখাশোনা করার ক্ষেত্রে তার ভূমিকাও রয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই হচ্ছে যে 100 দিনের কাজের যে আন্দোলন, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রেড রোডে ধর্ণাবস্থান কর্মসূচি চালিয়েছেন এবং তিনি নতুন করে আবার যে কর্মসূচি চলছে এবং আজকেও তিনি জানিয়েছেন যে এই ধর্ণাবস্থান কর্মসূচি চলবেই এবং একই সঙ্গে আজকেও তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে মানুষরা দিল্লি গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন, অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা গিয়েছিলেন, ফলে এটা একটা বিষয় পরিষ্কার যে 100 দিনের কাজের মধ্যে ইস্যুতে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন যে জেলাগুলোতে বৈঠক করার মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বৈঠক, তিনি যেমন বিভিন্ন জায়গাতে সভা করছেন, মিছিল করছেন, একই রকম ভাবে গত বছরের নবজোয়ার যাত্রা করতে গিয়ে বা পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সভা করতে গিয়ে একেবারে বুথ স্তরের যে সংগঠন, ব্লকের যারা দায়িত্বপূর্ণ নেতারা রয়েছেন তাদেরকে রাস্তায় যে নামানো, সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, এমনটা রাজনৈতিক মহলের বক্তব্য ছিল। ফলে লোকসভা নির্বাচনের আগে সমস্ত সাংসদ, বিধায়ক এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে যে বৈঠক হতে চলেছে, মূলত মনে করা হচ্ছে একেবারে তৃণমূলের একেবারে নিচু স্তর যাদেরকে বলা হয়, যারা মূলত বুথে গিয়ে কাজ করবেন, তাদের সাথে যাতে সাংসদ, বিধায়কদের সমস্ত ধরনের সংযোগ রেখে লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং প্রচার চালাতে পারা যায়, সেই বিষয় নিয়ে বার্তা তিনি এই বৈঠক থেকে রাখতে পারেন। ধন্যবাদ আবির। ঠিক যেমন সাংগঠনিক বৈঠক তেমনই প্রচার, ইস্যু ধরে ধরে প্রচার। বিজেপিও তো ইস্যু ধরে ধরেই প্রচার করছে, নারী সুরক্ষা ইস্যু, আর নারী সুরক্ষার ইস্যু নিয়েই পথে শুভেন্দু অধিকারী। সেই দীঘায় শুভেন্দু অধিকারী মিছিলে পা মেলালেন। দীঘায় গণধর্ষণের অভিযোগে কেমন ছিল এই মিছিলের ছবি, সেখান থেকে কি বললেন শুভেন্দু অধিকারী? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সুজিত বলতে পারবেন? সুজিত, দেখো, মূল কথা যেটা শুভেন্দু অধিকারী যে পুলিশকে সামনে রেখে লোকসভা ভোটের আগে শাসক দল তৃণমূল রাজনীতি করছে, রাজনীতি অর্থাৎ বিরোধী এই রাজ্যের যারা বিজেপিকে তারা কিন্তু যে কোনোভাবেই হ্যারাস করছে। সেখানে কিন্তু দীঘার যে ঘটনা, সেখানে রাজনীতি না থাকলেও পুলিশ যে এখানে একটা পর্যটন কেন্দ্রে একেবারে অতনু, যে তাদের যে শাসন ব্যবস্থা, তাদের যে ব্যবস্থাপনা ঠিকঠাক রাখেনি, সেই ইস্যু নিয়ে গণধর্ষণের ঘটনা এবং তাকে সামনে রেখে আজকে নারী সুরক্ষা, তুমি যেটা বললে, তাকে সামনে রেখে কিন্তু মিছিল করেন। ওল্ড থেকে মিছিল শুরু হয়, থানার সামনে দিয়ে গিয়ে মিছিল শেষ হয় একেবারে নিউ দীঘার হাসপাতাল মোড় এলাকাতে গিয়ে, এবং তার মধ্যেই কিন্তু মিছিলের স্লোগান তুলেন মহিলা, মূলত দলের যারা সংগঠনের যারা রয়েছেন, মোর্চার যারা সদস্য, তারা হাতে ঝাঁটা নেন এবং স্লোগান তোলেন এবং অন্যদিকে স্মারকলিপি বেশ কিছু অভিযোগ তুলে দাবি রেখে দীঘা থানায় এইসব স্মারকলিপিও জমা দেন। অর্থাৎ কিনা আজকে দীঘা রীতিমতো মিছিল করেন, পদযাত্রা করেন এবং সেই পদযাত্রা মিছিল থেকেই কিন্তু স্লোগান তোলা হয় যে পুলিশকে সামনে রেখে যেভাবে শাসক দল রাজনীতি করছে তা কিন্তু পুলিশের বেআবরু ছবিটা সামনে এনেছে এবং তারই ফল দীঘায়, এবং সেটাই বলতে চেয়েছেন। একই সঙ্গে শাসক দল রাজ্যের সরকারের কড়া সমালোচনা করেন। তিনি মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো রাজ্যের শাসক দল তৃণমূল নেতৃত্বেরই কড়া সমালোচনা করেন এবং সেই সমালোচনা সুর শোনা গেল তার গলায় এবং মিছিল কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অতনু, স্মারকলিপিও দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সুজিত। বিরিয়ানি খুব বেশি অর্ডার দেওয়ার পর বেশি সময় লাগে না, একটাই পদ, চট করে খেয়েও নেওয়া যায়, অন্য আর কোনো আইটেমও সঙ্গে লাগে না। বাঙালির পছন্দের খাদ্য তালিকার মধ্যে বিরিয়ানি কবে যেন ঢুকে পড়েছে। তো বিরিয়ানির তো রকম ফের হয়, যদি সস্তায় হাতের কাছে বিরিয়ানি পাওয়া যায়, মোড়ের দোকান কি দোষ করলো? তো মোড়ে মোড়ে বিরিয়ানি স্টল, আপনিও তো দেখেছেন,
কোন্নগরেও ঠিক এরকমই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বিরিয়ানি স্টল। যত কম দাম তত বেশি ক্রেতা, তো কম দামে ক্রেতাকে যদি দিতে হয় তো কৃষ্ণনগরে এরকম বহু বিরিয়ানির দোকান তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেখানের বিরিয়ানিগুলোর গুণগত মান কি, সেগুলো কি খাওয়ার যোগ্য, সেগুলো খেতে গিয়ে ক্ষতি হচ্ছে না তো? জানার জন্য ফুড সেফটি দপ্তর আজ হানা দেয়। কি পেল তারা দেখুন। ছাড়া আমরা কোনো ফ্র্যাগনেন্স বা কোনো ফ্লেভার আমরা ইউজ করতে পারি না। এখানে কোথাও এফএসএসআই লাইসেন্স নাম্বার লেখা আছে কিনা দেখুন। একটা জলের বোতল নিয়ে আসলে আপনাকে আমি লাইসেন্স নাম্বার দিয়ে দিচ্ছি, কোথাও লেখা আছে এফএসএসআই লাইসেন্স নাম্বার লেখা আছে, একটা জলের বোতল আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওটা বললে ভালো হয়েছে, আমি জানি না, এটা বললে ঠিক আছে। এটা বললে নয়, এটা ইউজ করছে, এটা বিষ ইউজ করছে মানুষকে, আবার দেখার করছো তুমি। সহজে দ্রুত খাবার দিতে হবে, কম দামে দিতে হবে, ক্রেতাদের মন পেতে হবে, তার জন্য গুণগত মান যাই হোক না কেন স্বাদ ভালো হতে হবে। আর সেই জন্যই কৃত্রিম উপায়ে বিরিয়ানির স্বাদ আর গন্ধ আনতে কিছু রাসায়নিক মেশানো হচ্ছিল বিরিয়ানিতে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এবং ওই দুটি দোকানের কথা আমরা বলছিলাম, যে ছবি আপনারা দেখছেন, ফুড সেফটি দপ্তরের কোনো অনুমতি ছিল না, দুটি দোকানই বন্ধ করে দেন অফিসাররা। নন লাইসেন্স আছে এবং তারা বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টোপাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে, যেগুলো কোনো এফএসএসআই অ্যাপ্রুভড নয়, এবং বিভিন্ন রকম যেগুলো কালার পেয়েছি এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে। তো সেসব দোকানকে আমরা নোটিশ দিয়েছি, তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশান নেব। বন্ধ বলতে যেগুলো করেছি তাদের একদম আনহাইজেনিক দুটো বিরিয়ানির দোকান, অলরেডি তাদের কাছে নাও এফএসএসআই লাইসেন্স নেই এবং কোনো রকম নথি আমরা পাইনি তাদের কাছে। অবস্থা দেখুন, এরকম একটা না প্রায় 27টা ছবি দেখাতে পারবো আপনাদের। এক রাতেই এরকম ঘটনা। কি হয়েছে জানেন তো? কুকুরের কামড়। জগৎবল্লভপুর, এক রাতে 25 জনকে কুকুরে কামড়েছে। এবার ভাবুন, মানুষ বেরোবেন কি করে ঘর থেকে? ভয় তো বেরোতেই পারবেন না। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, কি পরিস্থিতি? দেখো, অবশ্যই তুমি যেটা বললে, ঘর থেকে বেরোতে পারবে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রাতের পর থেকে। কার্যত পাতিহাল এলাকার, পাতিহাল গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতাপপুর, ঘরবালিয়া, নিচবালিয়া, বিভিন্ন এলাকার মানুষ পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়েছিল সেই কুকুরের আতঙ্কে। অবশেষে বারবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই পাহাড়ি একটি স্ট্রিট ডগ, রাস্তার কুকুর, সে হঠাৎ করে কিন্তু যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে সেখানে আজকে সকাল থেকে বেশ কয়েকবার বাজি ফাটিয়ে ভয় পাইয়ে সেই কুকুরটিকে কিন্তু এলাকা যারা করেছে। তবে এখনো সেই মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। তবে গতকালের পর আর নতুন করে কোনো কুকুরের বাইটে আক্রান্ত কেউ হয়নি, তবে আতঙ্ক এখনো মানুষের মাঝে কিন্তু রয়েছে। ফলে এই ঘটনায় যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা খুঁড়িরীতি চলে আসে, অর্থাৎ সেই কুকুরকে পিছিয়ে পাড়ার মতন ঘটনা কিন্তু ঘটতে পারে যে কোনো সময়। ফলে সেই জায়গাগুলোকে যাতে না হয়, পুলিশের প্রশাসনের তরফ থেকে সেখানে মাইকিং করা হয়েছে, সেখানকার মানুষজনকে আশ্বস্ত করা হয়েছে। তবে বাজি ফাটিয়ে আগুন জ্বালিয়ে সেই কুকুরকে আপাতত সেই এলাকা ছাড়া করলেও আতঙ্ক কিন্তু এখনো মানুষের মধ্যে রয়েছে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অতনু, ধন্যবাদ দেবাশিস। হঠাৎ করে মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে মানুষের ওপর অ্যাটাক চালু করে। প্রায় 25 থেকে 27 জনের মতো লোককে পরপর ঘন্টা দুয়েকের মধ্যে কামড়ায়। বন দপ্তরের সাথে যোগাযোগ করি, বন দপ্তরে কোনো সক্রিয় ভূমিকা কিছুই নেই। ছেলের আমার বাংলাটা ঠিক আসে না, এই একটা লাইনে এক ধাক্কায় বাঙালির শ্লাঘাকে কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল। ইংরেজি প্রীতি, ইংরেজি ভাষার প্রতি প্রীতি, বাংলা ভুলতে বসেছে বাঙালি, চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন ভবানী প্রসাদ মজুমদার। বলা হয় লিমেরিক আর ছড়ার ক্ষেত্রে নাকি সুকুমার রায়ের ঠিক পরেই যার নাম বলা উচিত। ভবানী প্রসাদ মজুমদার চলে গেলেন আজ। 74 বছর বয়স হয়েছিল। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বেশ কিছু রোগ ছিল, ডিমনেশিয়ার সমস্যাও ছিল। কদিন আগে তার নিউমোনিয়া ধরা পড়ে। দীর্ঘদিন শানপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শেষ দিন পর্যন্ত বাল্টিকুড়ি নবীন ক্রীড়া সংঘ আর নবীন আলো পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বিখ্যাত শিশু সাহিত্যিক, ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার চলে গেলেন গতকাল গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।